কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, টেন্ডার ছাড়াই ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা চেষ্টার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। ভোট উৎসব ঘিরে উঠছে টাকা, নির্বাচন পরিচালনায় সরকারি ব্যয় আর প্রার্থীদের বিপুল খরচ উস্কে দেবে মূল্যস্ফীতি, মত বিশেষজ্ঞদের। প্রচুর পরিমাণে ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড এগুলোর পিছনেও একটা ব্যয় হচ্ছে, সেটাও আসলে বাজারে অর্থের সরবরাহ বাড়াচ্ছে। মূল্যস্ফীতিজনিত যে প্রতিক্রিয়া, মুদ্রা সরবরাহের কারণে এটা হওয়ার কথা। দিল্লি ওয়াশিংটন সমঝোতার পর রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার পক্ষে ভারত, গুণগত মানের কারণে বেড়েছে ভারতীয় আমদানিকারকদের নির্ভরতা। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। চট্টগ্রাম বন্দরের নিউমারিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে শ্রমিক কর্মচারীরা। এর আগে শনিবার থেকে 3 দিন 8 ঘন্টা করে এবং মঙ্গলবার 24 ঘন্টা কর্মবিরতি পালন করছেন তারা। কন্টেইনার হ্যান্ডেলিং সহ সব ধরনের কাজ বন্ধ রেখেছেন আন্দোলনকারীরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর। বন্ধ হয়ে গেছে আমদানি এবং রফতানি কার্যক্রম। তৈরি হয়েছে আমদানি রফতানি পণ্যের উপর এক ধরনের বড় জট। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে নিউমারিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। ডিভিশনের যে সিদ্ধান্ত, সেটিকে ভায়োলেট করে গতকালকে ওনারা বিভিন্ন মিটিং করেছেন কি করে এনসিটি দিয়ে দেওয়া যায়। তা আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। গতকালকে থেকে আমাদের কোনো জাহাজ ছেড়ে যায়নি। আমাদের জাহাজ ঘাটগুলো সম্পূর্ণ, আমাদের যে টাগবোটগুলো আছে এবং পাইলট ভেসেলগুলো আছে সবগুলো বন্ধ আছে। এ ব্যাপারে আরো বেশ কিছু তথ্য জানতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শেখদার। আলামিন, এই যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছে, ব্যাপারে আসলে সংশ্লিষ্টদের কোনো ধরনের উদ্যোগ চোখে পড়েছে কিনা বা দেখছেন কিনা? স্মৃতি, এখন পর্যন্ত এই সংশ্লিষ্ট যারা রয়েছে, বন্দরের এই সংকটের সমাধান যারা করতে পারবেন, তাদের পক্ষ থেকে যারা ধর্মঘটের ডাক দিয়েছে সেই শ্রমিক কর্মচারী পরিষদ, তাদের সাথে কিন্তু এখন পর্যন্ত কোনো আলোচনা সভা কিছুই কিন্তু এখন পর্যন্ত হয়নি। তারা বৈঠকেও কোথাও বসেনি এবং তাদেরকে বৈঠকে বসানোর জন্য কোনো ধরনের আহ্বানও কিন্তু করা হয়নি। এই তথ্য কিন্তু আমাদেরকে জানাচ্ছে যারা ধর্মঘটের ডাক দিয়েছেন তারা যেটা বলছেন, এই যে ডিপি ওয়ার্ল্ডকে যে এই যে চুক্তি করে বন্দরের সাথে বন্দর দিয়ে দেওয়ার যে বিষয়টি, এটি তারা বলছেন যে এটি একটি স্বার্থন্বেষী মহল এই কাজটি করছে, ব্যক্তিগত স্বার্থের জন্য দেশের স্বার্থকে উপেক্ষা করে এই কাজটি করছে এবং তারা বলছেন নিশ্চয়ই এটাতে দেশ কোনোভাবে লাভবান হচ্ছে না, যার কারণে এই যে চুক্তিটি হয়েছে সেটি পরিষ্কার করা হচ্ছে না, জনসম্মুখে জানানো হচ্ছে না, এটি লুকিয়ে রাখা হয়েছে এবং এই যে লুকিয়ে রাখার যে বিষয়টি, সেটাতেই তারা বলছেন যে এখানেই কোনো ধরনের ঘাপলা থাকতে পারে এবং সেটা প্রকাশ্যে আনার দাবি তারা করেছেন। পাশাপাশি এই চুক্তি বাতিলের তারা দাবি করেছেন এবং এই আন্দোলন করতে গিয়ে তাদের যে কর্মচারীরা রয়েছেন তাদের বেশ কয়েকজনকে কিন্তু বদলি করা হয়েছে। সেই বদলি স্থগিত করার পাশাপাশি এই চুক্তিকেও স্থগিত করতে হবে, অন্যথায় তাদের যে ধর্মঘট, সেই ধর্মঘটটি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে এমন তথ্যই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে এবং তাদের এই ধর্মঘটের কারণে একটি প্রভাব কিন্তু নিত্যপণ্যের বাজারে পড়বে, কারণ এখন পর্যন্ত 142টি মাদার ভেসেল কিন্তু বহির্নোঙরে আটকে আছে এবং সেখানে রয়েছে 35টি নিত্যপণ্যের, অর্থাৎ যে দ্রব্যমূল্য রয়েছে, নিত্যপণ্য যেগুলো রয়েছে সেগুলো দ্রব্যমূল্য কিন্তু এটার কারণে বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকছে, কারণ সেগুলোর থেকেও পণ্য সরবরাহ করা যাচ্ছে না। স্মৃতি। আলামিন, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে বিভিন্ন দেশে বাতিল এবং অযোগ্য ঘোষিত ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরে আনতে তৎপর একটি মহল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে অনড় বর্তমান কর্তৃপক্ষ। এ যেন সর্ষের ভেতর ভূত, আড়ালে বিগ ডিল, আন্তর্জাতিক খেলা, শেষ মুহূর্তে স্বার্থ সিদ্ধি, এমন সব আলোচনা চলছে স্বয়ং স্টেক হোল্ডারদের মাঝে।
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের এনসিটি দেওয়ার প্রক্রিয়া শুরু হয় আওয়ামী লীগ সরকার আমলে। 2020 সালের জানুয়ারিতে সরকারকে এনসিটি পরিচালনার প্রস্তাব দেয় ডিপি ওয়ার্ল্ড। 2019 সালের আগস্টে এবং 2023 সালের মার্চে তৎকালীন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করে কোম্পানিটির উপমহাদেশীয় ও সাব সাহারা আফ্রিকার সিইও অ্যান্ড এমডি রিজওয়ান সুমারের নেতৃত্বে প্রতিনিধি দল। ফ্যাসিবাদী আমলে এ তৎপরতার নেপথ্যে কথিত বিগ ডিল ছিল বহুল আলোচিত। গত সরকারের সেই প্রক্রিয়া বহাল গণ অভ্যুত্থানের পরও চিহ্নিত করে কাউকে কাজ দেওয়ার জন্য অতীতেও কিন্তু অনেক ধরনের দুর্নীতি আমরা দেখেছি এবং অনেক সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন সরকারের ব্যক্তিরা কিন্তু জড়িত ছিল। দুর্নীতির যেই এখানে শিকড় গেড়েছে ওটাকে যদি কন্টিনিউ করতে চায় কেউ, সেটাও কিন্তু সমর্থনযোগ্য না। বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কর্মকাণ্ড বিশ্বজুড়েই প্রশ্নবিদ্ধ। টার্মিনাল পরিচালনায় চুক্তির শর্ত লঙ্ঘন এবং অনিয়ম অযোগ্যতার কারণে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা সহ অনেক দেশ তাদের সাথে চুক্তি বাতিল করেছে। সর্বমহলের মতামত উপেক্ষা করে টেন্ডার ছাড়াই ডিপি ওয়ার্ল্ডের সাথে গোপন চুক্তির তোড়জোড়ে বিস্মিত সবাই। ঠিকমতো দেখে শুনে যাচাই করে যদি না নেই তাহলে এদের কারো না কারো হাতে পড়ে যাব এবং তাদের মতোই তারা কাজ চালাবে। তাতে আমার বন্দরের লাভ হবে না, দেশের লাভ হবে না। ডিপি ওয়ার্ল্ড তো পৃথিবীর কোনো দেশে ব্যবসা করার জন্য যায় না। ডিপি ওয়ার্ল্ড পৃথিবীর বিভিন্ন দেশের বন্দরগুলোতে যায় আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। রাষ্ট্রের বিপক্ষে যখন গিয়ে তারা অবস্থান করে, ওই দেশ বাধ্য হয় তাদেরকে সেখান থেকে বের করে দিতে। তাদের যে টার্মস অফ কন্ডিশন, যদি কোনো কারণে সরকার পক্ষ চুক্তি বাতিল করে, তাদের ওই আপনার জামানত তাদেরকে সুদে আসলে ফেরত দিতে হবে। সেদিক থেকেও তারা মুনাফাভোগী। 2001 সালে বিএনপি সরকারের আমলে প্রায় 2000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এনসিটি। এরপর থেকে এ পর্যন্ত যন্ত্রপাতি সংযোজন হয়েছে প্রায় 3500 কোটি টাকার। ডিপি ওয়ার্ল্ডকে কোনো বিনিয়োগই করতে হবে না। পুরোপুরি রেডি একটি টার্মিনাল অস্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রথমে 42 ডলারের মধ্যে এই চুক্তি সম্পাদন করার জন্য আমাদের কর্মকর্তাদেরকে চট্টগ্রাম বন্দর থেকে নিয়ে তারা বিডিও অফিসে আটকিয়ে রেখে এই চুক্তি স্বাক্ষর করানোর জন্য, নেগোসিয়েশন ফর্ম স্বাক্ষর করানোর জন্য তারা কাজ করতেছে। আমরা যখন টেলিভিশন আপনাদের সাথে কথা বলি গত পরশুদিন, তখন এটাকে 60 ডলারে উন্নীত করছে। আমরা যতটুকু জানি যে এই ডিপি ওয়ার্ল্ডের কাছে চট্টগ্রাম বন্দরকে বিক্রি করে দিতে পারলে, তথা দেশকে বিক্রি করে দিতে পারলে তারা 600 কোটি টাকা কমিশন পাবে। এরকম একটা বিতর্কিত প্রতিষ্ঠানকে আমরা বন্দরটা কেন দিব, কার স্বার্থে দিব, আমাদের দেশে কী লাভ? এখানে কোনো না কোনো ব্যক্তির, কোনো না কোনো গোষ্ঠীর, কোনো না কোনো আন্তর্জাতিক স্বার্থের এখানে হস্তক্ষেপ আছে। 2.5 লাখ বর্গমিটার আয়তনের এনসিটিতে মোট 5টি বাঁধ। বছরে হ্যান্ডেলিং হয় গড়ে 1.3 মিলিয়ন টিইউএস কন্টেইনার। প্রতিটি ইউএস কন্টেইনার থেকে বন্দরের আয় $167। আর এই বিপুল অঙ্কের আয়ের দিকেই চোখ পড়েছে সংঘবদ্ধ চক্রের। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চলছে নির্বাচনী ডামাডোল। ব্যয় হচ্ছে অর্থ। ভোটকে কেন্দ্র করেই বাজারে তারল্য প্রবাহ বাড়ায় মূল্যস্ফীতি উস্কে যাবে। বিশ্লেষকরা বলছেন যে সরকারের নির্বাচনী ব্যয় প্রায় 3000 কোটি টাকা। অন্যদিকে প্রার্থীরাও খরচ করছেন হিসাব ছাড়া। ফলে বাজারে পণ্যের অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে। এতে উস্কে যাচ্ছে পণ্য মূল্য। সহনীয় হয়নি মূল্যস্ফীতি। সার্বিক মূল্যস্ফীতির হার এখন 8.5%। তার মধ্যে খাদ্য মূল্যস্ফীতির হার এখনো প্রায় 8%। তবে 9% বেশি খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার, যা অস্বস্তিকর। ব্যয়ের চাপে নাজেহাল নিম্ন ও মধ্য শ্রেণীর বিপুল সংখ্যক মানুষ। কঠিন এই সময়ে এসেছে নির্বাচন। ভোট উৎসবকে ঘিরে উঠছে টাকা। নির্বাচন পরিচালনায় সরকারের ব্যয় হচ্ছে 3000 কোটি টাকার বেশি। আসন প্রতি ব্যয় দাঁড়াচ্ছে 10.5 কোটি টাকা। নির্বাচন কেন্দ্রিক সরকারি ব্যয়ের খাত অনেক। দেশের প্রত্যন্ত এলাকায় পৌঁছাবে অর্থ। নির্বাচনের জন্য সরকারি ব্যয় বাড়বে, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অনুৎপাদনশীল। কাজে সবকিছু মিলিয়ে এই সময়ে আপনার চাহিদার উপরে একটা বড় প্রভাব পড়বে। আমাদের সংস্কৃতি হচ্ছে রমজান মাসের আগে কিন্তু জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া, এবং সে প্রক্রিয়া কিন্তু এখনই সচল হয়ে গেছে। কাজে সব কিছু মিলিয়ে আপনার মূল্যস্ফীতির উপরে এইগুলোর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়াটাই তো আমার মনে হয় খুবই স্বাভাবিক।
শুধু সরকারি ব্যয়ই উদ্বেগ বাড়াচ্ছে না, যে নির্বাচনী ব্যয়ের অঙ্ক অনেক বড়। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রায় 2000 প্রার্থী তাদের হলফনামায় ব্যয়ের হিসাব দিয়েছে প্রায় 400 কোটি টাকা। যদিও আইনগতভাবে একজন প্রার্থী সর্বোচ্চ ব্যয় করতে পারবেন 25 লাখ থেকে সর্বোচ্চ 84 লাখ টাকা পর্যন্ত, অর্থাৎ ভোটার প্রতি ব্যয় নির্ধারণ 10 টাকা। কিন্তু প্রার্থীদের ব্যয় খতিয়ে দেখবে কে? লাগামহীন ব্যয়ে উস্কে যাবে পণ্যমূল্য। জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটের সংযুক্ত হয়েছে, ফলে আরও কিছু বাড়তি ব্যয় যুক্ত হয়েছে। শুরুতে যেটা বলা হয়েছিল যে নির্বাচন কমিশন প্রার্থীদের ক্ষেত্রে পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড এগুলো করতে দেবেন না, কিন্তু সেরকম কোনো উদ্যোগ না নেওয়ার কারণে প্রচুর পরিমাণে ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড এগুলোর পিছনেও একটা ব্যয় হচ্ছে। সেটাও আসলে বাজারে অর্থের সরবরাহ বাড়াচ্ছে। মূল্যস্ফীতিজনিত যে প্রতিক্রিয়া, মুদ্রা সরবরাহের কারণে এটা হওয়ার কথা, এটা এই সময়কালে আমরা এখানে দেখতে পাচ্ছি। ব্যয় সংকোচনে ধারাবাহিক মুদ্রানীতি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক টানাপোড়েনে স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে হিমশিম খাচ্ছে সরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। 11 দিন বন্ধ থাকার পর গ্যাসের চাপ স্বল্পতা সত্ত্বেও জামালপুরের যমুনা সার কারখানায় পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার রাত 8:30টার দিকে উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে। কারখানার সূত্র জানিয়েছে, বর্তমানে গ্যাসের চাপ কম থাকাতে 75% সক্ষমতায় ইউরিয়া উৎপাদন হচ্ছে সেখানে। গ্যাসের চাপ বাড়লে উৎপাদন ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেওয়া হবে। যমুনা সার কারখানার সূত্র জানিয়েছে, গ্যাসের চাপ স্বল্পতার ঝুঁকি মাথায় রেখে মূলত উৎপাদন শুরু করা হয়েছে। কৃষি মৌসুমের চাহিদা বিবেচনায় রেখে সীমিত পরিসরে হলেও এই কারখানাটি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। গেল 22শে জানুয়ারি গ্যাসের চাপ একদম কম হওয়ার কারখানার বুস্টার ট্রিপ হয়। এতে নিরাপত্তাজনিত কারণে ইউরিয়া উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে সেখানে। মরুর প্রাণী দুম্বা পালনে আগ্রহী হচ্ছেন কুষ্টিয়ার ছোট বড় খামারিরা। পালনে খরচ কম, খড়, ঘাস, ভুসি সহ প্রচলিত খাবারে অভ্যস্ত এই প্রাণী। রোগবালাইয়ের ঝুঁকি নেই, অল্প খরচে খামারিরা পাচ্ছেন অধিক মুনাফা। কম চর্বিযুক্ত মাংসে রয়েছে প্রোটিন ও আয়রন। প্রাণী সম্পদ অফিস বলছে যে খামারিদের পাশে রয়েছেন সেখানকার কৃষি কর্মকর্তারা। বছর খানেক ধরে কুষ্টিয়ার মিরপুরে 7 মাইল এলাকার খামারি রাকিবুল ইসলাম দুম্বা পালন করছেন। আপনার মহিষের যে দাম আর দুম্বাও সে একই দাম। মহিষে 5টা দুধ ছাড়লে 1 লাখ টাকা, আবার সেই দুম্বা 5টা দুধ ছাড়লেও 1 লাখ টাকা। খাওয়ারও কম লাগে দুম্বার, আবার যা যাতে তাই খাই। প্রথমে শুধু মহিষ পালন করতেন রাকিবুল, কিন্তু দুম্বা পালনে নেই বাড়তি কোনো ঝামেলা, তাই খামার আরও বিস্তৃতের পরিকল্পনা তার। খাবারটা দেওয়া না, শুধু বিচিলি, ছাল আর হচ্ছে দুপুরবেলা দিয়ে আর রাতে দিয়ে ঘাস দেওয়া হয়। 6 মাস যাবত আমরা এরকম চাষ করছি, তো ভালোই বাচ্চা কাচ্চা ভালোই হয়েছে। তো আরও আমাদের ফার্ম বাড়ানোর চেষ্টা করছে, যে আরও বাড়াবো। দেশের মাটিতে মরুর প্রাণী পালনে দিন দিন আগ্রহী হচ্ছেন উপজেলার অনেকেই। জানান, এমনিতে সারা বছর দুম্বার মাংসের চাহিদা কম বেশি থাকলেও কোরবানি ঈদের সময় তা বেড়ে যায় কয়েক গুণ। খুব উন্নতি জিনিস। টানা 2টা কিনছিল, তারপর থেকে অনেকগুলো বাচ্চা দিয়েছে। এখন দেখছি বাংলাদেশে অনেক ভালো হচ্ছে, তবে আমরা বুঝতে পারছি যে আগামীতে আমরা চেষ্টা করব। একটি দুম্বার বাচ্চার বাজার মূল্য বর্তমানে লাখ টাকা, পূর্ণবয়স্ক হলে বিকায় 3 থেকে 4 লাখে। তাই খামারিদের দুম্বা পালনে নানা পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরও। বেশ কিছু খামার ইতিমধ্যে দুম্বা পালন শুরু করেছে। তার ভিতরে আমাদের সাতবাড়ি বহালবাড়ি গ্রামে, 7 মাইল বহালবাড়ি গ্রামের রাকিব ভাই অন্যতম। তার খামারে বর্তমানে প্রায় 9 থেকে 10টি দুম্বা আছে। আমরা সবসময় তাদের খামারে নিয়মিত পরিদর্শন করি, যোগাযোগ রাখছি এবং বিভিন্ন পরামর্শ প্রদান করছি। কুষ্টিয়ার মিরপুরে 9 জন খামারি দুম্বা পালন করেন। ভবিষ্যতে এই পশুপালন ছড়িয়ে পড়লে গ্রামীণ অর্থনীতিও বেগবান হবে বলে আশা সংশ্লিষ্টদের। কুষ্টিয়াতেও শুরু হয়েছে এই দুম্বা পালন। অন্যান্য পশু পালনের থেকে অনেক কম খরচে অনেক বেশি লাভ করা সম্ভব বলে জানিয়েছেন এই খামারি। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। দর্শক, এই মুহূর্তে ফরিদপুর জনসভাতে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি শুনবো তার বক্তব্যটি। প্রিয় ভাই বোনেরা, একটু আগে এখানে আমাদের ফরিদপুরের নেতারা, ফরিদপুর জেলার নেতারা একটি দাবির কথা বলেছে, 2টি দাবির কথা মূলত বলেছে। 1, এই ফরিদপুর শহরে সিটি কর্পোরেশন করা, এবং 2, ফরিদপুরকে বিভাগ করা। তাই তো নাকি? এটাই তো শুনলাম নাকি? ঠিক শুনছি? আচ্ছা, তাহলে আজকের এই নির্বাচনী জনসভায় আপনাদের সকলের সামনে আমি এতটুকু বলতে চাই, ইনশাল্লাহ
বিএনপি সরকার গঠন করলে আগামীতে ধানের শীষ আগামী 12 তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। প্রিয় ভাই বোনেরা, অনেক সমস্যার কথা শুনছি, কারণ নেই, কারণ দীর্ঘ 17 বছর আমি দেশে থাকতে পারিনি। আমরা দূর থেকে শুনেছি প্রত্যেক এলাকায় বলে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু যদি উন্নয়ন হয়েই থাকে তাহলে প্রার্থীরা কেন এত সমস্যার কথা বললো? তার মানে কি উন্নয়নের ফাঁকা বলেছিল এতদিন? তাহলে প্রিয় ভাই বোনেরা, এখন সময় এসেছে আপনারা যে অধিকার ফিরে পেয়েছেন, যে অধিকার আপনাদের কাছে গত 1 যুগেরও বেশি সময় ধরে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার বাংলাদেশের মানুষ ফিরে পেয়েছে এবং সেই অধিকার আদায় করার মাধ্যমে অর্থাৎ আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষ তাদের সেই উদ্ধারকৃত অধিকার প্রয়োগ করার মাধ্যমে দেশের মানুষ দেশের অধিকার ফিরে পাবে। কারণ দর্শক, আমরা তারেক রহমানের ফরিদপুরের জনসভায় সরাসরি যুক্ত ছিলাম। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।